সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ও ব্রহ্মস মিসাইল রপ্তানি করবে ভারত, কোন দেশগুলিকে দেওয়া হবে তালিকা তৈরি। বিশ্বজুড়ে সমালোচনার মুখে আমেরিকা, গণতন্ত্রের বুলি আওড়ানো দেশটি প্রশ্নবিদ্ধ। এই আন্দোলন কৃষ্ণাঙ্গরা করলে শত শত লাশ পড়ত, বললেন জো বাইডেন। বিশ্বব্যাপী নেতৃত্বের পতন ঘটেছে আমেরিকার, বলছে চীন। দাঙ্গাবাজদের নিন্দা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভিডিও বার্তা। তুরস্ক ফ্রান্স আবারও কাছাকাছি আসার চেষ্টা চলছে। ব্রিটেনের বাইরে থাকা 10 লাখ ব্রিটিশ নাগরিক লকডাউনের কারণে সংকটে। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ, মহাকাশে আরও শক্তিশালী হচ্ছে তুরস্ক। এবং করোনাকালে কন্ডোম জালিয়াতি নিয়ে বিতর্কে জাম্বিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আকাশ ও ব্রহ্মস মিসাইল রপ্তানি করবে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে বড়সড় পদক্ষেপ করল ভারত। অস্ত্রের বাজার ধরতে আকাশ ও ব্রহ্মস মিসাইল রপ্তানি করার উদ্দেশ্যে সম্ভাব্য গ্রাহক তথা বন্ধু দেশগুলির একটি তালিকা তৈরি করেছে ভারত। ফিলিপিন্সের কাছে সুপারসোনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল রপ্তানি করার একটি প্রস্তাব ইতিমধ্যেই প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির কাছে পাঠানো হয়েছে। ব্রহ্মস রপ্তানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকাও এই অত্যাধুনিক মিসাইলটি কিনতে আগ্রহী। তবে ব্রহ্মসের রপ্তানির জন্য তৈরি সংস্করণটির আঘাত হানার ক্ষমতা থাকবে 290 কিলোমিটার পর্যন্ত। কারণ মিসাইল ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে নয়াদিল্লিকে বেশ কিছু আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়ম মতো 300 কিলোমিটারের ওপর মিসাইল রপ্তানিতে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারতীয় সেনাবাহিনীর জন্য ব্রহ্মস মিসাইলের নতুন সংস্করণের উপর কাজ চলছে। 400 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম হবে সেটি। রাশিয়াও মিসাইলটির পাল্লা 800 কিলোমিটার পর্যন্ত বাড়াতে চলেছে। এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াকে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। 25 কিলোমিটার পর্যন্ত শত্রুর যুদ্ধবিমান, কপ্টার বা ড্রোনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এই ভারতীয় মিসাইল। 2015 সালে আনুষ্ঠানিকভাবে স্থলসেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় আকাশ মিসাইল সিস্টেম। গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ক্যাবিনেটের বৈঠকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়। অস্ত্র রপ্তানির মাধ্যমে 2025 সাল পর্যন্ত 5 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 36,000 কোটি রুপি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ভারত সরকারের। এখনও পর্যন্ত প্রতিরক্ষা ক্ষেত্রে শুধুমাত্র যন্ত্রাংশ রপ্তানি করত ভারত, কিন্তু এবার আকাশ মিসাইল রপ্তানিতে কেন্দ্রের সবুজ সংকেত পাওয়া গিয়েছে। এর ফলে আন্তর্জাতিক স্তরে অস্ত্রের বাজারে নিজের উপস্থিতি জানান দেবে ভারত বলেই মত বিশ্লেষকদের। বিশ্বজুড়ে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র। কেবল নিজ দেশে নয়, এমন নজিরবিহীন হামলার পর বিশ্বজুড়েও সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র। বুধবারের সহিংসতায় গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ স্পষ্ট হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, তথাকথিত গণতান্ত্রিক দেশটি অন্য দেশকে সবক দিলেও নিজেদের বেলায় চুপ থাকে। 2019 সালে হংকংয়ের পার্লামেন্টে হামলাকে গণতন্ত্র পুনরুদ্ধার বলে বাহবা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এছাড়া আরব বসন্ত কিংবা যে কোনো দেশে অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্বেগ জানানোর পাশাপাশি গণতন্ত্রের বুলি আওড়ানো নতুন নয় দেশটির জন্য। বুধবার ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের সহিংসতার পর কঠোর সমালোচনার মুখে মার্কিন গণতন্ত্র। বৃহস্পতিবার বিশ্বের প্রতিটি গণমাধ্যমেই শিরোনাম, মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা। বিশ্লেষকরাও এক হাত নিয়েছেন মার্কিন রাজনীতিবিদদের।
তারা বলছেন বুধবারের সহিংসতায় স্পষ্ট হয়েছে কতটা দ্বিমুখী যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক নীতি। চীনা গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের অনুষ্ঠানে বলা হয়, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশে পুলিশি প্রতিরোধকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিলেও নিজ দেশের ক্ষেত্রে নিশ্চুপ থাকে। মার্কিন রাজনীতিবিদরা উদ্ধারের নামে গণতন্ত্রকে ব্যবহার করছে বলেও মত দেন বিশ্লেষকরা। গণতন্ত্র নিয়ে অন্য দেশকে সবক দেওয়ার আগে নিজ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করারও পরামর্শ বিশ্লেষকদের। এই আন্দোলন কৃষ্ণাঙ্গরা করলে শত শত লাশ পড়ত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, রাজনীতিবিদ সহ রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারা বুধবার ক্যাপিটাল হিলের তাণ্ডবে প্রকাশ্য জাতিগত বৈষম্য দেখতে পেয়েছেন। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি কালো দিন হিসেবে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেদিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল বা আইনসভা ভবনে কংগ্রেসের অধিবেশনে নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের স্বীকৃতির আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। তারা আইন প্রণেতাদের বাধ্য করে সিনেটের অধিবেশন বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে। ওই দিন দাঙ্গাকারীরা ব্যারিকেড ভেঙে ফেলে, জানালা চূর্ণ বিচূর্ণ করে, স্মরণিকা ছিনতাই করে। তারা কংগ্রেসের সভাকক্ষে প্রবেশ করে এবং অনেকে পুলিশের সঙ্গে ছবিও তোলে। আবার কেউ কেউ চলে যাবার সময় ট্রফি হাতে করে নিয়ে যায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকদের সপ্তাহব্যাপী হুমকি ধামকির পরও ক্যাপিটাল হিলে নিরাপত্তার ঘাটতি ছিল এবং পুলিশের প্রতিক্রিয়াও ছিল সীমিত। 6 মাস আগে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগানে শান্তিপূর্ণ আন্দোলনের তুলনায় বুধবার ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে পুলিশের ভূমিকা স্পষ্টত পার্থক্য ছিল। এই প্রসঙ্গে রাজধানী ওয়াশিংটনের বাসিন্দা এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারী ব্রিটিশ ম্যান্ডো বলেন, আমার মা বলেছে এমন আন্দোলন যদি আমরা কৃষ্ণাঙ্গরা করতাম তাহলে গুলি চালানো হতো। আমার মা সঠিকই বলেছেন, যদি কৃষ্ণাঙ্গরা এই আন্দোলন করত তাহলে সেখানে শত শত লাশ পড়ে থাকত। এদিকে বৃহস্পতিবার এক বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কেউ আমাকে বলতে পারবে ক্যাপিটালে যারা তাণ্ডব চালিয়েছে তারা যদি ব্ল্যাক লাইভস ম্যাটার গোষ্ঠীর হতো তাহলে তাদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন আচরণ করা হতো না। 9 মাস আগে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের পুলিশ কর্মকর্তার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে ঘিরে ব্যাপক প্রতিবাদ হয়। সেই আন্দোলনকারীরা বলেছেন, পুলিশ ট্রাম্প সমর্থকদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন আচরণ করেছে। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশগ্রহণকারী অ্যাবি কেনেজো বলেন, আমাদের আন্দোলনের সময় রাজধানীর প্রতিটি সংযোগ ভবন, ক্যাপিটাল এবং হোয়াইট হাউসের সামনে পুলিশ ছিল। ব্ল্যাক লাইভস আন্দোলনকারীরা রাজধানীতে মাস্ক পরিহিত ন্যাশনাল গার্ডের বাধার সম্মুখীন হন। প্রেসিডেন্ট ট্রাম্প আন্দোলনকারীদের নীতিহীন ও গুন্ডা উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যায় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে স্মোক ক্যানিটর ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ কৃষ্ণাঙ্গ আন্দোলনকারীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছিল উল্লেখ করে অ্যাবি কেনেজো বলেন, ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে পুলিশের সেই রাগ ও তেজ কোথায় ছিল? কেন তাণ্ডবকারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হলো সেই প্রশ্নও রাখেন তিনি। বিশ্বব্যাপী নেতৃত্বের পতন ঘটেছে আমেরিকার। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্র পিপলস ডেইলির সাময়িকী গ্লোবাল টাইমসে সম্পাদকীয়তে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলা দেশটির নেতৃত্বের চরম ব্যর্থতার পাশাপাশি আমেরিকার সমাজের গভীর বিভেদকে প্রতিফলিত করে। সাময়িকী গ্লোবাল টাইমসে এই হামলাকে আমেরিকার অভ্যন্তরীণ পতনের চিহ্ন হিসেবেও বর্ণনা করেছে। সাময়িকীটিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রশাসনের প্রতীক ক্যাপিটাল হিলে অভূতপূর্ব হামলা মার্কিন সমাজের তীব্র বিভাজন এবং দেশটি যে নিজেদের সংকট মোকাবেলা করতে ব্যর্থ তার প্রমাণ। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের চরম অবনতি হয়েছে এমন রাজনীতিবিদদের কাছে বিশৃঙ্খলা সহিংসতাই পাওয়া যাবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতি প্রক্রিয়ায় কংগ্রেসের যৌথ অধিবেশন চলার
ঘটনার সময়ই কংগ্রেস ভবন ক্যাপিটালে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালায়। এই হামলায় 4 জন নিহত হয়। নিহতদের মধ্যে ট্রাম্পের এক নারী সমর্থক পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন, আর অন্য 3 জন গুরুতর আহত হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর মারা গেছেন। এই ঘটনাকে আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বলে বর্ণনা করেছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। দাঙ্গাবাজদের নিন্দা জানিয়ে ট্রাম্পের ভিডিও বার্তা। অবশেষে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে নিজের সমর্থকদের হামলার সমালোচনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN জানায়, ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর এই আক্রমণাত্মক আচরণ দেখে বিস্মিত। সকল আমেরিকানদের মতো আমিও সহিংসতা, অনাচার এবং সহিংসতা, আইনহীনতা ও মারামারির ঘটনায় সব আমেরিকানের মতো আমিও ক্ষুব্ধ। বুধবারের হামলাটি যুক্তরাষ্ট্র ও বিশ্বকে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প উল্লেখ করেন, এর আগে যে বিবৃতি দিয়েছেন তাতেও বলেছেন শান্তিপূর্ণভাবে তিনি ক্ষমতা হস্তান্তরের মনোযোগ কেন্দ্রীভূত করবেন। তিনি আরও বলেন, এই মুহূর্তের করণীয় হলো নিরাময় ও পুনর্মিলন। আমরা মাত্রই একটি উত্তেজনাকর নির্বাচন শেষ করেছি এবং মেজাজ উত্তপ্ত। এখন মেজাজ ঠান্ডা করার সময়। যারা আইন ভেঙেছেন তাদের মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালিয়াক ম্যাকএনানি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ক্যাপিটাল হিলে হামলার নিন্দা জানিয়েছেন ট্রাম্প। তুরস্ক ফ্রান্স আবারও কাছাকাছি আসার চেষ্টা চলছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বৃহস্পতিবার জানিয়েছেন, তুরস্ক ও ফ্রান্সের পরস্পরের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে। যদি প্যারিস একই ইচ্ছা প্রদর্শন করে তবে আঙ্কারা ন্যাটো মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রস্তুত। লিপসনে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী অগাস্টো সান্তোস সিলভার সাথে এক বক্তৃতায় চাভুসোগলু বলেন, ন্যাটো মিত্রদের সাথে বর্তমান উত্তেজনা প্যারিস থেকে শুরু হয়েছে। 2019 সালে উত্তর পূর্ব সিরিয়ায় সিরীয় কুর্দি ওয়াইজিপির বিরুদ্ধে তুরস্কের আক্রমণাত্মক ভূমিকার পর থেকেই প্যারিস সরাসরি তুরস্কের বিরোধিতা করে আসছে। চাভুসোগলু বলেন, তুরস্ক সরাসরি ফ্রান্সের বিরোধী নয়, তবে অপারেশন পিস স্প্রিংয়ের পর থেকেই ফ্রান্স সরাসরি তুরস্কের বিরোধিতা করছে। আঙ্কারা ওয়াইজিপিকে তুরস্কে থাকা কুর্দি উগ্রবাদীদের সাথে যুক্ত একটি সংগঠন হিসেবে দেখে। তিনি বলেন, অবশেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভস লে ড্রিয়ানের সাথে আমাদের খুব গঠনমূলক ফোনালাপ হয়েছে। আমরা সম্পর্ক স্বাভাবিকের জন্য একটি রোড ম্যাপের উপর কাজ করার ব্যাপারে একমত হয়েছি। আমরা সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি কর্মপরিকল্পনা বা রোড ম্যাপের উপর কাজ করছি। এটা এগিয়ে যাচ্ছে। যদি ফ্রান্স আন্তরিক হয় তবে তুরস্ক ফ্রান্সের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। গত মাসে ইউরোপীয় ইউনিয়ন EU সংস্থাটির সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের সাথে পূর্ব ভূমধ্যসাগরের সামুদ্রিক সীমা নিয়ে বিরোধের জেরে তুরস্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রস্তুত করেছিল। তবে আঙ্কারার উপর নিষেধাজ্ঞা আরোপে ফ্রান্সের চাপ সত্ত্বেও মার্চ পর্যন্ত এটি স্থগিতের সিদ্ধান্ত নেয় EU। কয়েক মাসের উত্তেজনার পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেপ্টেম্বরে একটি ফোন আলাপে দেশ দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একমত হন ও তাদের পার্থক্য নিয়ে আলোচনা করেন। তবে পরবর্তীকালে আবারও উত্তেজনা দেখা দেয়ায় প্রেসিডেন্টই বেশ কয়েকটি ইস্যুতে পরস্পরকে অভিযুক্ত করেন। ব্রিটেনের বাইরে থাকা 10 লাখ ব্রিটিশ নাগরিক লকডাউনের কারণে এখন নানা সংকটে পড়েছে। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, করোনা পরীক্ষা ছাড়া কাউকেই দ্বীপটিতে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনকি আগতরা ব্রিটিশ নাগরিক হলেও নয়। কোনো ভ্রমণকারী করোনা পরীক্ষা না করলে বা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে না পারলে দিতে হবে $500 জরিমানা। এয়ারলাইন্স এবং অন্যান্য কর্মীদের পরীক্ষা ছাড়া প্রেসেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোভিড পরীক্ষায় পজিটিভ থাকলে নতুন নিয়ম মোতাবেক যাত্রীদের 10 দিনের জন্য আলাদা থাকতে হবে। পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শেপস বলেছেন, ভাইরাসের নতুন
স্টেইন আসাতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। মহাকাশে আরও শক্তিশালী হচ্ছে তুরস্ক। মহাকাশে শুক্রবার আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দেশটি শুক্রবার উৎক্ষেপণের মাত্র ৩৫ মিনিট পরই এটি সংকেত পাঠিয়েছে। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কেরা ইসমেলোগলু বলেন, টার্কাসাত 5A স্যাটেলাইটটি তার কক্ষপথে বসার পথে রয়েছে। কক্ষপথে পৌঁছাতে স্যাটেলাইটটির 4 মাস সময় লাগবে। এরপর আমরা আমাদের পরীক্ষা চালাবো এবং স্যাটেলাইট সক্রিয় করা হবে। শুক্রবার সকালে স্পেস এক্স ফ্যালকন 9 রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ক্যাপ ক্যানভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় এটি। নতুন স্যাটেলাইটে যেসব সুবিধা পাবে তুরস্কের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কাজে লাগাবে এই স্যাটেলাইট। এছাড়া তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় টেলিভিশন সম্প্রচার করা যাবে। নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের পর স্যাটেলাইট টেকনোলজি সপ্তাহ উপলক্ষে ভিডিও কনফারেন্সে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক আগামী বছর দেশীয়ভাবে সর্বোচ্চ মানের পর্যবেক্ষক স্যাটেলাইট IMECE মহাকাশে চালু করবে। স্যাটেলাইটকে ঘিরে 2030 সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। টেকনোলজি সপ্তাহ উপলক্ষে ভিডিও কনফারেন্সে তিনি এ বিষয়ে কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মহাকাশে আমাদের 7টি সক্রিয় স্যাটেলাইট চালু রয়েছে। আমাদের লক্ষ্য তুরস্কের তৈরি টার্কাস 6A কক্ষপথে 2022 সালের মধ্যে পৌঁছানো। 2021-2030 জাতীয় মহাকাশ প্রোগ্রাম শীঘ্রই ঘোষণা করা হবে। কন্ডম ও গ্লাভস জালিয়াতি নিয়ে বিতর্কে জাম্বিয়া। করোনাকালে নিম্নমানের কন্ডম ও গ্লাভস সরবরাহ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে জাম্বিয়ায়। এই জালিয়াতির কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক এমপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জাম্বিয়ার এমপি মুয়ানসা এমবুলা কুলিমা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যা করেছে এটি রীতিমতো জেনোসাইড। তিনি বলেন, কন্ডম ও গ্লাভসে পানি ঢুকালে পড়ে যাচ্ছে, কারণ সেগুলো ছিদ্র। এই অবহেলার কারণে সেপ্টেম্বরে কত মানুষের মৃত্যু হয়েছে। করোনাকালে যৌন সংস্পর্শে আসা মানুষদের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়েছে বলে তার দাবি। কারণ স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব কন্ডম কোনো কাজে আসেনি। সুরক্ষাজনিত এসব দ্রব্য সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করেন এমবুলা কুলিমা। মন্ত্রণালয় স্বাস্থ্য সুরক্ষা দ্রব্য সরবরাহে হানিবি নামে একটি স্থানীয় কোম্পানির সঙ্গে চুক্তি করে, যার বাবদ খরচ হয়েছে $17 মিলিয়ন। নিম্নমানের দ্রব্য সরবরাহের অভিযোগে সংসদীয় কমিটিতে শুনানি হয়, যাতে উপস্থিত ছিল এমবুলা কুলিমা সহ আরও কয়েকজন আইন প্রণেতা। এই আফ্রিকান এমপি বলেন, করোনা মোকাবিলায় এসব দ্রব্য সারা দেশে ফ্রন্টলাইন বা সম্মুখ যোদ্ধাদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সেগুলো ছিল ত্রুটিযুক্ত। হানিবির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই চুক্তি জাম্বিয়া জুড়ে বিতর্ক তৈরি করেছে। কমিটির কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জানান, তিনি চুক্তি স্বাক্ষরের সময় শুধু উপস্থিত ছিলেন, কিন্তু চুক্তিটি কে অনুমোদন করেছে সে বিষয়ে কিছুই জানেন না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।